নমস্কার, আমার নাম তন্ময় ঘোষ। আজ আমি তোমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা পড়াবো। সো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আজ আমি পার্টিকুলারলি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যস্থ এয়ার পলিউশন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য চ্যাপ্টার এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল। তো এছাড়াও এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আরও অনেক চ্যাপ্টার আছে, যেমন নয়েজ পলিউশন, ওয়াটার পলিউশন। আজ আমরা এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল নিয়ে আলোচনা করব। এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল। আচ্ছা, তো আমরা তো ছোটোবেলা থেকেই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আসছি। আশা করছি সবাই এনভায়রনমেন্টাল কী সবাই বোঝো। আর যদি আমি এয়ার পলিউশনের কথা বলি, এয়ার পলিউশন কী সবাই মোটামুটি জানে। এয়ার পলিউশন কীভাবে সৃষ্টি হয়, বেশি কিছুই নয়। বাতাসের মধ্যে যখন কোনো একটা বিষাক্ত বস্তু, কোনো টক্সিক সাবস্টেন্স যখন মিক্স হয়ে যাচ্ছে, তখন বাতাসের মধ্যে একটা মানে কি বলবো, যাকে বলে সমতা, যে বাতাসের সমস্ত মধ্যে যে সমস্ত কণাগুলো আছে তার সমতা বিচ্ছিন্ন হচ্ছে এবং একটা পলিউশন ক্রিয়েট করছে। সেটা হলো এয়ার পলিউশন। এবং যে সমস্ত পদার্থগুলো এয়ার পলিউশনের হওয়ার জন্য দায়ী, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা বলছি এয়ার পলিউট্যান্ট। তো আমি এয়ার পলিউশন এই চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা বলার আগেই তোমাদেরকে এই সাবজেক্টটা, বেসিক্যালি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা কীভাবে পড়তে হবে সেটাকে নিয়ে আলোচনা করব। দেখো, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, তোমাকে প্রথমে জানতে হবে যে কোনো সাবজেক্ট পড়ার আগে তোমাকে এটা অ্যানালাইজ করতে হবে যে সাবজেক্ট কী ধরনের সাবজেক্ট। আইদার সাবজেক্ট হতে পারে কনসেপচুয়াল, ওকে, বলতে পারো ফান্ডামেন্টাল, বলতে পারো কে, অর হতে পারে ইনফরমেশন বেস, মানে যেখানে তথ্য প্রচুর পরিমাণে আছে। তো এই কনসেপচুয়াল সাবজেক্ট বলতে কি, যেখানে আমি বিভিন্ন রকম কনসেপ্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর ইনফরমেশন বেস সাবজেক্ট তো জানোই, যেখানে বেশি তথ্য আছে, যেমন ইতিহাস, ভূগোল, ঠিক আছে। তো আমরা খুব স্পষ্টতই বুঝতে পারছি যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই যে সাবজেক্টটা, এটা হচ্ছে একটা ইনফরমেশন বেস সাবজেক্ট। এটা হলো ইনফরমেশন সাবজেক্ট। এবার কনসেপচুয়াল সাবজেক্ট কীভাবে পড়তে হয় সেটা বুঝতে হবে, আর ইনফরমেশন বেস সাবজেক্ট কীভাবে পড়তে হয় সেটা বুঝতে হবে। যে সাবজেক্টগুলো কনসেপচুয়াল হবে, অটোমেটিক্যালি সেগুলোর দিকে তুমি ধাবিত হবে, সেটা তোমার বা তোমাদের পড়তে ইচ্ছা হবে। কারণ কি, এখানে তুমি একটা কজ অফ ইন্টারেস্ট খুঁজে পাচ্ছ। কী খুঁজে পাচ্ছ? কজ অফ ইন্টারেস্ট। কিন্তু এখানে কজ অফ ইন্টারেস্ট তুমি পাচ্ছ না, নো কজ অফ ইন্টারেস্ট। তাহলে দেখো, সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে ভাবতে হবে তোমাকে, যে কনসেপচুয়াল সাবজেক্টে তুমি কজ অফ ইন্টারেস্ট খুঁজে পাচ্ছ, একটা কোনো আগ্রহের কারণ, কিন্তু ইনফরমেশনের সাথে তুমি পাচ্ছ না। এখন এই আগ্রহের কারণটাই তোমার পড়ার জন্য ড্রাইভিং ফোর্স। তুমি যে পড়বে তার ড্রাইভিং ফোর্স হচ্ছে কজ অফ ইন্টারেস্ট। যদি ইন্টারেস্ট না পাও, তুমি কিন্তু বেশিক্ষণ পড়াশোনা করতে পারবে না, মেমোরাইজ করতে পারবে না, সেই সাবজেক্টটা নিয়ে বেশি এগোতে পারবে বা সেই সাবজেক্টটার প্রতি তোমার জ্ঞান থাকবে। তো এখন প্রশ্ন হলো যে তাহলে কি আমি ইনফরমেশন বেস সাবজেক্টগুলো পড়া ছেড়ে দেবো?
বা এগুলো সম্পর্কে আমার জ্ঞান পরিপূর্ণ হবে না, না। তো আমাদের যেটা করতে হবে, কনসেপচুয়াল সাবজেক্ট তো অসুবিধা নেই, তুমি পড়লেই তোমার মধ্যে একটা বুঝতে পারবে যে কোথাও কোথাও আগ্রহ পাচ্ছ, একটা মুখরোচক ব্যাপার আছে ওর মধ্যে, পড়তে আরম্ভ করে দেবে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো আছেই, কিন্তু যেগুলো ইনফরমেশন বেস সাবজেক্ট সেগুলো তো পড়তে ভালো লাগছে না। এখন তোমাদেরকে কিছু টেকনিক ইউজ করতে হবে। তোমাদের এই টেকনিক ইউজ করে ইনফরমেশন বেস সাবজেক্টগুলো কিছু এই যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে মুখরোচক তৈরি করতে হবে। হ্যাঁ, তো এই যে স্মার্ট যে টেকনিকগুলো আছে, সেই স্মার্ট টেকনিকের আমি কিছু কিছু ব্যবহার এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করেছি, যাতে তোমরা খুব তাড়াতাড়ি ভিজুয়ালাইজ করতে পারো বা মেমোরাইজ করতে পারো। তা না হলে কী হবে, তোমরা পড়বে না, তোমরা সম্পূর্ণ জ্ঞান নিতে পারবে না, না তোমার মানে পরীক্ষার ভিত্তিতে ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ তোমার জন্য এটা কার্যকরী হবে। তো আমি সেই জন্য চাইছি যে তোমরা এটা ঠিক সেই রকম ওয়েতেই পড়ো যেখানে তোমরা একটা কজ অফ ইন্টারেস্ট পাচ্ছ। এখন প্রশ্ন হলো, আমি যে টেকনিকে পড়াচ্ছি সেটা কি তোমরা ফলো করবে? না, একেবারেই নয়। তোমাদের টেকনিক কিন্তু এটা থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে, এটা ইন্ডিভিজুয়ালি ডিফার করে, ঠিক আছে? আমি একরকম টেকনিক পড়াচ্ছি, তোমার যদি মনে হয় যে টেকনিকটা অন্য কিছু হওয়া উচিত, মানে তুমি যদি কোনো ক্রিয়েটিভ টেকনিক ইউটিলাইজ করতে পারো, অবশ্যই পারো, কোনো প্রবলেম নেই। তো আমার একটাই বক্তব্য, মানে আমার লক্ষ্যটা, আমার অবজেক্টিভটা হচ্ছে কি, একটা ইনফরমেশন বেস সাবজেক্ট যেটার মধ্যে কোনো রকম ইন্টারেস্ট পাচ্ছি না, সেটাকে আমাকে মুখরোচক তৈরি করতে হবে। ওকে, তো এটাই আমার বলার ছিল। এখন আমরা ডাইরেক্ট চলে যাব সাবজেক্টের দিকে। চলো দেখা যাক। তো এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল, তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি আজকে, বা যে অ্যাকচুয়ালি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, সেই চ্যাপ্টারের মধ্যে কতগুলো জিনিস আমাকে কভার করতে হবে, কতগুলো অ্যাকচুয়ালি টপিক বা সাব টপিক আছে সেগুলো কভার করতে হবে। যদি তুমি এইটাকে মোটামুটি বুঝতে পেরে যাও বা এইটা তোমার আইডিয়ার মধ্যে চলে আসে, তাহলে খুব ইজিলি তুমি কী করতে পারবে, সেগুলোকে মেমোরাইজ করতে পারবে এবং তোমার মধ্যে কোনো বোরিং আসবে না পড়ার সময়। তো এটা সবচেয়ে বড় ব্যাপার। তো আমি সেই জন্যই চেষ্টা করেছি যে সেই ওয়েতেই পড়াতে, সেই স্মার্ট ওয়েতে, যেখানে খুব সহজেই তোমরা এটাকে কভার করতে পারো এবং মেমোরাইজ করতে পারো। যেমন দেখো, প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে আমাদের মধ্যে আমাদের এয়ার পলিউশনের মধ্যে কতগুলো টপিককে আমাকে কভার করতে হবে। এখন তোমরা যদি বই খুলে দেখো, তোমরা দেখবে এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল খুব কম হলে হয়তো 100 বা 150 পাতা আছে। তুমি যেই 100 পাতা দেখতে যাবে, তোমার ইন্টারেস্ট যে রেট আছে সেটা ডিক্রিজ করবে, আগ্রহ একেবারেই কমে যাবে, তুমি বোর ফিল করবে, তোমার ধৈর্য হারিয়ে যাবে, তো পড়তে পারবে না। তাই তোমাকে এমন কিছু করতে হবে, ঠিক আছে, সে একটাই কথা, যেখানে তুমি কজ অফ ইন্টারেস্ট খুঁজে পাও। তো আমি যেটা করছি, দেখো কীভাবে আমি এটাকে করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো এয়ার পলিউশনের মধ্যে কী কী পড়তে হচ্ছে প্রথমে জানতে হবে। এয়ার পলিউশন, ওকে, এয়ার পলিউশন, ওকে, এটাকে মাঝখানে রাখলাম। দেখো কতগুলো জিনিস পড়তে হচ্ছে আমাকে, যেগুলো আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, 1 2 এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এক করে লিখছি। যেমন কতগুলো জিনিস আমাকে পড়তে, কতগুলো টপিক পড়তে হচ্ছে এয়ার পলিউশনের মধ্যে। বেসিক্যালি প্রথম যেটা পড়তে হচ্ছে, স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, এটা আমি পড়ে ফেললাম। আচ্ছা, নেক্সট যেটা পড়তে হবে সেটা হলো, ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা পড়তে হবে এয়ার পলিউশনের মধ্যে, সেটা কজ অফ এয়ার পলিউশন। আমি শুধু জাস্ট কজ লিখছি, কজ অফ এয়ার পলিউশন, ওকে। হ্যাঁ, তাহলে এটা একটা কজ অফ এয়ার পলিউশন। নেক্সট যেটা পড়তে হবে সেটা হলো কজ অফ এয়ার পলিউশনের পরে সোর্স অফ এয়ার পলিউশন। জাস্ট আমি সোর্স লিখছি, সোর্স অফ এয়ার পলিউশন, ওকে। আচ্ছা, সোর্সের পর যেটা তোমাকে পড়তে হবে সেটা হলো
আচ্ছা, তাহলে স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, কজ, সোর্স, পলিউট্যান্ট অ্যান্ড ইটস এফেক্টস। পলিউট্যান্টস আমি অলরেডি আলোচনা করেছি, যে সমস্ত টক্সিক সাবস্টেন্সগুলো বায়ুর মধ্যে থাকার জন্য এবং যেটা আনডিজারেবল লিমিটে থাকে, অপ্রত্যাশিত মানে মাত্রায় থাকার ফলে বায়ু দূষণের কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো হচ্ছে পলিউট্যান্ট অ্যান্ড ইটস এফেক্ট। তো এর যে ফলগুলো আছে, এর ফলে কী কী রোগ হয়, তো সেই সমস্ত কিছু আমরা পড়বো এর মধ্যে, পলিউট্যান্ট অ্যান্ড ইটস এফেক্ট। ঠিক আছে, নেক্সট যেটা পড়তে হবে, এরপর পুরোপুরি আমরা চলে আসবো এফেক্টের পার্টটায়, মানে এয়ার পলিউশন হলো অ্যান্ড কন্ট্রোল, অবশ্যই এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল। আচ্ছা, এফেক্টের মধ্যে কী কী আছে, তাহলে এফেক্ট, এই যে টপিকটা আছে এফেক্ট, মানে এয়ার পলিউশনের ফলে কী কী হচ্ছে, সেখানে কী কী পাচ্ছি আমরা, ECT এফেক্ট। আচ্ছা, এর মধ্যে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা এর মধ্যে কী কী আছে দেখো, আমরা পাবো 1 নম্বরে, সরি কোনো নাম্বারিং করছেন, 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, ঠিক আছে, এটা 6 নম্বর, এটা 6 নম্বর, ওকে। এটা হচ্ছে 6.1, ওকে। 6.1-এ কী কী আছে, এফেক্টের মধ্যে কী কী পেয়ে যাচ্ছি আমরা, একটা তো আমরা পাচ্ছি গ্রিন হাউস এফেক্ট, সবার আশা করছি এই নিয়ে আলোচনা মানে আইডিয়া আছে, গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা, গ্রিন হাউসের পরেই যেটা পাচ্ছি সেটা হলো গ্রিন হাউসের পরে গ্লোবাল ওয়ার্মিং, ওকে, যেটা হচ্ছে 6.2। আচ্ছা, 3 নম্বর 6.3 এটা আছে। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং, তারপরেই পেয়ে যাচ্ছি আমরা স্মগ 6.3-তে, ঠিক আছে। এই আচ্ছা, 6.4 আমরা পেয়ে যাচ্ছি অ্যাসিড রেইন। আচ্ছা, 6.5 আমরা পেয়ে যাচ্ছি ডিপ্লেকশন অফ ওজোন লেয়ার। 6.5 লেখাগুলো খুব কাছাকাছি হচ্ছে, হয়তো একটু সমস্যা হবে তোমাদের, কিন্তু আমি চেষ্টা করছি। ডিপ্লেকশন অফ ওজোন লেয়ার, আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, স্মোক, অ্যাসিড রেন, ডিপ্লেকশন অফ ওজোন লেয়ার, মোটামুটি এগুলো আছে। তো তাহলে তোমরা কি বুঝতে পারলে কী কী পড়তে হচ্ছে আমাদেরকে? দেখো, মন দিয়ে বোঝো, আমি একটা মাইন্ড ম্যাপ তৈরি করার চেষ্টা করছি। দেখো, এয়ার পলিউশন কন্ট্রোল, যার মধ্যে আমি পড়তে হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার ফার্স্ট। 2 নম্বর যেটা পড়তে হচ্ছে আমাকে, সরি এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 2 নম্বর পড়তে হচ্ছে আমার এর কজ, ঠিক আছে। তারপর পড়তে হচ্ছে সোর্স, তারপর পড়তে হচ্ছে আমার পলিউট্যান্ট অ্যান্ড ইটস এফেক্টস, আর তারপরে আছে এফেক্টের মধ্যে পড়ে যাচ্ছে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, স্মগ, অ্যাসিড রেন অ্যান্ড ডিপ্লেকশন অফ ওজোন লেয়ার। এটা মোটামুটি পড়তে হচ্ছে। আচ্ছা, আর একটা ব্যাপার বাকি রয়ে গেল, যেটা কন্ট্রোলের মধ্যে পড়ে যাচ্ছে, যে আচ্ছা আরেকটা জিনিস আমাদের পড়তে হবে এক্সট্রা, সেটা হচ্ছে এফেক্ট অফ ক্লাইমেট, যেটা এফেক্টের মধ্যেই পড়েছে যদিও অবশ্য। এফেক্ট অফ ক্লাইমেট, এফেক্ট অন ক্লাইমেট, অ্যান্ড মেটেরোলজি। এটা হয়ে গেল একটা। আর শেষে আমাদের কন্ট্রোল নিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো নাম্বারিংয়ের সময় হয়তো একটু সমস্যা বা ভুল হয়েছে,
ঠিক আছে। যাই হোক সেটার দিকে ফোকাস করো না, তোমরা দেখো যে কী কী পড়তে হচ্ছে। আবার বলে দিচ্ছি এয়ার পলিউশন কন্ট্রোল, এইভাবে তোমরা চেষ্টা করে পড়াশোনা করো, তাহলে দেখবে একটা তোমরা পড়তে মানে তোমরা ইচ্ছুক হবে। তো স্ট্রাকচার অ্যাটমসফিয়ার, কজ, সোর্স, পলিউশন অ্যান্ড ইটস এফেক্ট, ঠিক আছে। তারপরে এফেক্টের পার্টে চলে আসছি, মানে এয়ার পলিউশনের ফলে কী কী হতে পারে, কী কী ঘটনা ঘটছে, যার মধ্যে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, স্মগ, অ্যাসিড রেন, ডিপ্লেকশন অফ ওজোন লেয়ার। আরেকটা জিনিস এফেক্ট অন ক্লাইমেট অ্যান্ড মেটেরোলজি, ওকে। আর শেষে আমাদের পড়তে হচ্ছে কন্ট্রোল, হাউ টু কন্ট্রোল এয়ার পলিউশন। তো মোটামুটি এগুলো আমাদের পড়তে হচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমি শুরু করছি প্রথম যে টপিকটা ছিল তোমাদের, ঠিক আছে। আর আমি বলে দিচ্ছি, আমি যখনই নোট কিছু বানাবো বোর্ডে, তোমরা কিন্তু তৎক্ষণাৎ সেটা কিন্তু কপি করে নেবে, ঠিক আছে, আমি মোছার আগেই। এবার আমরা পড়বো স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার, আচ্ছা। স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ারে কী কী পড়তে হবে, মানে বায়ুমণ্ডলে কতগুলো স্তর আছে, বায়ুমণ্ডলের মধ্যে যে স্তরগুলো আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের স্তর নিয়ে আমাদের আজকে এখানের আলোচ্য বিষয়। বায়ুমণ্ডলের স্তরে যদি আমি লক্ষ্য করি, তাহলে মোটামুটি আমাদের 5টা স্তর আছে, ঠিক আছে। কী কী স্তর আছে দেখো, আমি আঁকার চেষ্টা করছি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর একটা ছোটোভাবে এখানে বললাম। তো 1 2 3 4, ওকে। তো প্রথমে কি আছে, ফার্স্ট স্তর, ঠিক আছে। এটা আস্তে আস্তে আর্থ সারফেস থেকে আমরা উপরের দিকে উঠছি। প্রথমেই আছে আমাদের ট্রোপোস্ফিয়ার, ওকে। ট্রোপো, জাস্ট আমি লিখছি ট্রোপো। আশা করছি এই নামগুলোর সঙ্গে তোমরা আগেই পরিচিত, তাই আমি জাস্ট লিখছি ট্রোপো। ট্রোপোর পর হচ্ছে স্ট্র্যাটো, ট্রোপোস্ট্যাটো। তারপরই আছে মেসো, তারপর আছে আয়নো, আর শেষে আছে ম্যাগনেটো, ওকে। তাহলে 1 2 3 4 5, 5টা স্তর, ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, আয়নো, ম্যাগনেটো, ওকে। এখন আমাদের এই 5টা স্তর নিয়ে কিছু জিনিস পড়তে হবে। দেখো, ট্রোপোস্ফিয়ার নিয়ে বেসিক্যালি কী পড়তে হবে, ট্রোপোস্ফিয়ারটা প্রথম জানতে হবে যে ট্রোপোস্ফিয়ার আমাদের আর্থ সারফেস থেকে কতটা উপরে আছে। মোটামুটি এটা এক্সটেন্ড করছে আর্থ সারফেস থেকে 18 কিলোমিটার, মানে ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার দূরে পর্যন্ত থাকছে। 18 কিলোমিটার যে উপর পর্যন্ত আছে, ঠিক আছে। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারে আর কি জানার আছে, ট্রোপোস্ফিয়ারের মধ্যে যে গ্যাসগুলো আছে, ঠিক আছে, সেই গ্যাসগুলো কী কী। হ্যাঁ, একটা জিনিস বলে দিচ্ছি, আমরা কিন্তু ট্রোপোস্ফিয়ারের মধ্যেই বসবাস করি, ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার মধ্যেই তো আমরা থাকছি, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রোপোস্ফিয়ারের মধ্যেই আমরা আছি। আচ্ছা, 18 কিলোমিটার। আর যেটা জানার বিষয় সেটা হলো, অনেক কিছু হয়তো বই তোমরা পেয়ে যাবে, সব কিছু পড়ার প্রয়োজন নেই। ট্রোপোস্ফিয়ারে 18 কিলোমিটার মানে এক্সটেন্ড করছে ভূপৃষ্ঠ থেকে, এটা জানতে হবে। আচ্ছা, আর জানতে হবে এখানে যে গ্যাসগুলো আছে, যেমন ধরো ইনটু, ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে লিখছি কী কী গ্যাস আছে। নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, মোটামুটি গ্যাসগুলো পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ার কি, এটা 18 কিমি। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারটা মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি 50 কিমির মধ্যে, মানে ইট এক্সটেন্ড 50 কিমি অ্যাবাভ দ্য আর্থ সারফেস। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে গ্যাসগুলো পাচ্ছি আমরা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্যাসটা সেটা হচ্ছে ওজোন গ্যাস, ঠিক আছে। আমি এখানে লিখছি ওজোন গ্যাস। আমি এটা পরে তোমাদেরকে সাজিয়ে লিখে দেখাবো, জাস্ট কিছু আইডিয়া দেওয়ার জন্য এটা করছি। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস,
এরপর আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার আমরা মোটামুটি পাই ভূপৃষ্ঠ থেকে 85 কিমি ওপরে, ঠিক আছে, 85 কিমি ওপর পর্যন্ত আমরা পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি এটা মেসোস্ফিয়ার, 50 কিমি থেকে 25 কিমির মধ্যে মেসোস্ফিয়ার। এখানে যেটা পাবো আমরা, এখানে NO এবং O2, ঠিক আছে, এই দুটো গ্যাস আমরা পাচ্ছি, NO আর O2 আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, এরপর আছে আয়নোস্ফিয়ারে আমরা আয়নোস্ফিয়ারটা দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপরে, এটা মোটামুটি 500 কিলোমিটার পর্যন্ত পাচ্ছি, এটা লং রেঞ্জে পাচ্ছি আমরা, ঠিক আছে, আয়নোস্ফিয়ার। আর এখানের মধ্যে বেসিক্যালি যেটা পাওয়া যায় অ্যাটমিক অক্সিজেন, ওকে, অ্যাটমিক অক্সিজেন গ্যাস পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে H2+ পাওয়া যায়, এই সমস্ত গ্যাসগুলো এই আয়নোস্ফিয়ারে পাওয়া যাচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট ম্যাগনেটোস্ফিয়ারে বেসিক্যালি এটা ভূপৃষ্ঠ থেকে কতটা ওপরে আমরা পাচ্ছি, এটা আমরা মোটামুটি 2000 কিলোমিটার, মানে অনেকটা রেঞ্জের মধ্যে 2000 কিমি ওপরে আমরা এটা পাচ্ছি ম্যাগনেটোস্ফিয়ারকে। তো মোটামুটি এগুলি জানার বিষয়, ঠিক আছে। আর প্রতিটার টেম্পারেচার এগুলো জানতে হবে, আমি তোমাদের এগুলো সব একটা মানে টেবিলের মাধ্যমে দেখিয়ে দেবো, জাস্ট আমি আলোচনা করে দিলাম। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এখন প্রশ্ন হলো, সমস্যা যেটা হয়, ভূপৃষ্ঠ থেকে আমরা যতটা মানে আস্তে আস্তে যে উপরে উঠছি, তার মানে এইভাবে যদি আমরা ক্রমানুসারে সাজাই, সেই সাজানোটা কীভাবে মনে রাখবো। এখন আমার কাছে আমার জাস্ট মাথায় এসেছে একটা সেন্টেন্স দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি। একটা সেন্টেন্স দিয়ে এই ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার দেখো কীভাবে মনে রাখতে পারি। এটা আশা করছি তোমরা নোট করে নিয়েছো। দেখো আমি এখানে লিখছি জাস্ট, ঠিক আছে। এখন তোমরা সবাই একটা গল্প এর জন্য তোমাদের শুনতে হবে। আশা করছি তোমরা সবাই মহাভারতের কতিপয় চরিত্র, ভীষ্মের কথা শুনেছো। তো ভীষ্ম একজন মহান মানব ছিল। ভীষ্ম কী পেয়েছিল? সে ইচ্ছে মৃত্যুর বরদান পেয়েছিল তার পিতার কাছ থেকে, তার পিতৃধর্ম পালনের জন্য। এখন ধরে নাও আমার ইচ্ছে হয়েছে যে আমি এই ইচ্ছে মৃত্যুর বরদান পাবো, ঠিক আছে। তো আমি এখন কি করি, সাধনা করতে শুরু করেছি। তো এখন এই সাধনার দ্বারা আমাকে ইচ্ছে মৃত্যু পেতে হবে। এবং কার সাধনা করছি আমি এখন শঙ্কর, মানে বাবা মহাদেবের আমি সাধনা করছি। যদিও অ্যাকচুয়ালি এই সাধনার ডিপার্টমেন্টগুলো বেসিক্যালি থাকে আমাদের ব্রহ্মার, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে বরদান দিচ্ছে আমাদের বোম শঙ্কর, ঠিক আছে। মানে আমাদের মহাদেবও দেয়, কিন্তু আমি এবং যে ভীষ্মকে যে এই মানে ইচ্ছা মৃত্যুর যে বরদান দিয়েছিল সেটার বাবাই দিয়েছিল, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমাকে বরদানটা দিচ্ছে কে, আমাদের মহাদেব, ঠিক আছে। মহাদেব এবং আমাদের মানে ব্রহ্মা এবং মহেশ্বর দুজনই যদিও এই কাজ করে, তো আমি ধরে নিলাম যে আমাকে আপাতত এখন মহাদেবই দিচ্ছে। তো আমাকে সাধনা দিচ্ছে, দেখো আমাকে আমি সাধনা করছি কীভাবে, দেখো তাহলে তন্ময় সাধনা করছে, তন্ময় সাধনা করছে, ঠিক আছে। কাকে সন্তুষ্ট করার জন্য? মহাদেবকে। ব্যাপারটা হয়তো অনেকটা ফানি বা ননসেন্স টাইপের, কোনো লজিক নেই, কিন্তু একটা মনে রাখার সুবিধার্থে আমি এটা তৈরি করেছি। তো তন্ময় সাধনা করছে মহাদেবের কি পাওয়ার জন্য? ইচ্ছা মৃত্যুর জন্য, ঠিক আছে। ইচ্ছা মৃত্যুর জন্য, ইচ্ছা আলাদা মৃত্যু আলাদা লিখেছি আমি। তাহলে তন্ময় সাধনা করছে মহাদেবের ইচ্ছা মৃত্যু বরদান পাওয়ার জন্য। দেখো তন্ময়ের টি, সাধনার এস, মহাদেবের এম, ইচ্ছার আই আর মৃত্যুর এম। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার,
আর ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তো তোমরা মোটামুটি এরকম একটা ওয়েতে মনে রাখতে পারো, তোমরা নিজের মতো কোনো রকম সহজভাবে মনে রাখার পদ্ধতি তৈরি করতে পারো। কিন্তু আমার এটা মনে হলো তন্ময় সাধনা মহাদেব ইচ্ছামৃত্যু, তন্ময় মহাদেবের সাধনা করছে ইচ্ছামৃত্যু বরদানে পাওয়ার জন্য। ঠিক আছে, তো এটাই বলার ছিল। যাক, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি একটা টেবিল তোমাদের এখনই টেবিল আকারে এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এগুলোকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো আমরা স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার নিয়ে আলোচনা করছিলাম। তো এই বায়ুমণ্ডলীয় স্তরের মধ্যে মোটামুটি কতগুলো স্তর আমরা দেখতে পাই? 5টা স্তর আছে: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ার এবং শেষ ম্যাগনেটোস্ফিয়ার। তো এই নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি আমি। মোটামুটি আর্থ সারফেস থেকে কতটা এক্সটেন্ড করছে ইন্ডিভিজুয়ালি সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং এর মধ্যে যে কেমিক্যাল এলিমেন্টগুলো পাওয়া যায় প্রতিটা বায়োমণ্ডলীয় স্তরে সেটা নিয়ে আলোচনা করেছি। আমি জাস্ট একটা টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আমি একবার বলে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই নোট করে নিও। ঠিক আছে, যাতে এটা তোমাদের প্রয়োজন লাগে। ঠিক আছে, তো দেখো ট্রোপোস্ফিয়ার আমি আগেই বলেছি প্রায় 0 থেকে 80 কিমির মধ্যে এটা থাকছে। টেম্পারেচার 15 থেকে, যে টেম্পারেচারটা আমি আলাদা করে বলিনি, জাস্ট এই টেবিলে আছে, তোমরা দেখে নাও। 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কেমিক্যাল এলিমেন্ট বলেছি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। স্ট্র্যাটোস্ফিয়ারে 10 থেকে 50, এই টেম্পারেচার -56 to -2। কারণ কি, আমরা তো জানি যে যত আমরা ধীরে ধীরে উপরে উঠবো, অর্থাৎ হাইট ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে আমাদের টেম্পারেচার কী হয়, ডিক্রিজ হয়। হাইট যত ইনক্রিজ করবে টেম্পারেচার ডিক্রিজ করবে, সেই জন্য আমরা টেম্পারেচার ডিক্রিজ করছি। তো এবং যে কেমিক্যাল এলিমেন্টটা পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ার, সেটা হলো O3 আর O2। মেসোস্ফিয়ার 50 থেকে 85 কিলোমিটারের মধ্যে থাকছে, এবং এটা অবশ্যই কিন্তু আর্থ সারফেস থেকে, বলা বলছি আর্থ সারফেস থেকে ওপরের দিকে 50 to 85 কিলোমিটারের মধ্যে থাকছে। এর টেম্পারেচার -2 to -92, আর কেমিক্যাল এলিমেন্ট অক্সিজেন এবং নাইট্রিক অক্সাইড। থার্মোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ার 85 to 500 কিলোমিটার, -90 to -1200। একটা জিনিস বুঝতে হবে, এখানে দেখো টেম্পারেচারটা -92 থেকে আবার 1200 বেড়ে গেছে। তো একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত কি হয়, টেম্পারেচার বৃদ্ধি পায়, টেম্পারেচার হ্রাস পায়, এর সঙ্গে সঙ্গে যত আমরা উপরের দিকে উঠবো টেম্পারেচার হ্রাস পায়। কিন্তু তারপর কি হয়, একটা সার্টেন এক্সটেন্টের পর টেম্পারেচার কিন্তু আর হ্রাস পায় না, তখন উল্টে বৃদ্ধি পায়। এটা কেন হয়? এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় স্তর যখন অনেক উঁচুতে আমরা যাবো, সেই জায়গায় যেমন ধরো এটা প্রায় 85 থেকে 500 কিলোমিটার, বুঝতেই পারছে কতটা উপরে। সেই জায়গাতে কি হয়, যে অটমিক অক্সিজেন, এখানে যে অটমিক অক্সিজেন থাকে না, যে অটমিক অক্সিজেন কি করে, সোলার এনার্জি অ্যাবজর্ব করে নেয়। এই সোলার এনার্জি অ্যাবজর্ব করার দরুন কি হয়, এই স্তরটা উত্তপ্ত হয়ে যায়। তো বুঝতে পারলে তাহলে অ্যাকচুয়ালি কেন ইনভার্স রিঅ্যাকশন ঘটছে। আচ্ছা, শেষ যেটা জানতে হবে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা বিস্তৃত 500 থেকে 2000 কিলোমিটার, আর যার টেম্পারেচার মোর দেন 1200। আর এখানে কেমিক্যাল এলিমেন্ট H2+। তো মোটামুটি এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো, আশা করছি সমস্যা হবে না। তো এর সঙ্গেই আমাদের আজকে স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ারটা শেষ হলো। তাহলে প্রথম আমি বলেছিলাম যে এয়ার কোয়ালিটির মধ্যে কি প্রথম পড়তে হবে আমাদের, স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। মাইন্ড নোটটা মনে করার চেষ্টা করো। স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার করেছিলাম, তারা বলেছিলাম যে কজের পরে ছিল সোর্স, কজ অফ এয়ার পলিউশন, সোর্স অফ এয়ার পলিউশন, তারপরে ছিল পলিউটেন্ট অ্যান্ড এফেক্টস, তারপরে ছিল এফেক্ট, যার মধ্যে স্মোক, অ্যাসিড রিং, ডিপ্রেশন অফ ওজোন লেয়ার, তারপর হচ্ছে এফেকশন, ক্লাইমেট অ্যান্ড মেটেরোলজি। তো এগুলো ছিল। তাহলে প্রথমটা আমরা শেষ করলাম। এবার নেক্সট আমি ভাটে চলে যাবো। ঠিক আছে, তোমরা নোট করে নাও। আচ্ছা, তো এয়ার পলিউশনের কারণ মোটামুটি সবাই জানা ছোটবেলায় পড়ছো, আলাদা করে বলার কিছু নেই। এয়ার পলিউশন কী কী কারণে হয়